বিছানায় পা তুলে বসে বক্সটা যত্ন সহকারে খুলল। ছোট ছোট অনেকগুলো কাগজ, একদম সাদা, আর মাঝে মধ্যে কালির ছোট ছোট অক্ষরে কিছু লেখা। একটা চিরকুট হাতে তুলে নিয়ে এমন ভঙ্গিমায় ভাঁজ করলো যেন একটু টান লেগেই ছিঁড়ে যাবে। কিছুক্ষণ থম মেরে লেখাগুলো পড়ল আদিল। না, শান্তি পাচ্ছি না। কেমন আষ্টেপৃষ্টে জড়িয়ে যাচ্ছি। আমি তো চাইনি এমন, ভালোবাসতে চাইনি আপনাকে। শুনেছি বড়লোকের ভালোবাসার জ্বালা অনেক, এমন জ্বালা সহ্য করা যায়। এই জ্বালার কি আমার শেষ নিঃশ্বাস হবে? চিঠিটা পড়ে আদিরের কি হলো, তড়িঘড়ি করে চিরকুট বক্সে তুলে রাখলো। আলমারিতে বক্সটা রেখে এক প্রকার দৌড়েই বের হলো বাড়ি থেকে। যে জ্বালা সে 2 বছর ধরে সহ্য করছে, তার পরিত্রাণ মিলবে কি করে? জবাব তো তাকে দিতেই হবে। কেন সে হারিয়ে গেল? বুকের ক্ষততে ঘা দিয়ে আবার কেনই বা ফিরে এলো? জবাব তাকে দিতেই হবে। ছোট ছোট বাড়িটা খুব সুন্দর ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। চারপাশে নানান জাতের ফুলের টব। এক অদ্ভুত সৌন্দর্যের ফুলগুলো বাড়িটিকে ঘিরে রেখেছে। 3টে রুম, ছোটও নয় বড়ও নয়। রান্নাঘরটাও বেশ ছোট, তবে একজন অনায়াসেই রান্না করতে পারবে। রান্নাঘরের পাশেই ছোট মতন জায়গায় কয়েকটা চেয়ার ও টেবিল রাখা আছে। সাজানো গোছানো বাড়িটা বেশ পছন্দ হয়েছে অনানের। রান্নাঘরে মৃদু শব্দ করে রান্না করছে কামিনী বেগম। ছেলে দুপুরে জানালো কোনো এক মেয়ে আসবে। তিনি খুশিতে গদগদ হয়ে রান্না করতে ব্যস্ত হয়ে পড়লেন। তার একমাত্র লক্ষ্যই যেন ছেলেকে বিয়ে করানো। তাই চট করে ছেলের মুখে কোনো মেয়ের নাম শুনে তার থেকে খুশি বোধহয় আর কেউই হয় না। অনানকে বসতে বলে চেয়ার টেনে বসলো আফিফ। জিয়াউলকে দেখা যাচ্ছে না, হয়তো অনানের আসার খবর শুনে পালিয়েছে। এই ছেলে যে কেন মেয়েটিকে দেখতে পারে না কে জানে। আফিফের অবশ্য খারাপ লাগে না। সোফায় পায়ের উপর পা তুলে বসে ফুস করে নিঃশ্বাস ফেলল অনান। যেন বেশ পরিশ্রম করতে হয়েছে। বিরক্ত কণ্ঠে বলল, বসে থাকতে থাকতে কোমর ধরে যায়, চুপ থাকতে থাকতে নিজেকে বোবা মনে হয়, অথচ পরিত্রাণ সম্ভব নয়। ঠিক করেছি বিয়ের পর জার্নির কথা ভাববো। দরকার পড়লে হেঁটে যাব, তবুও কোনো যানবাহন নয়। কথাগুলো বলার সময় মুখভঙ্গিমা এমন করলো যে আফিফ না হেসে পারল না। সরল কণ্ঠে বলল, আমাদের সাথেই আসতে বলেছিলাম, অথচ তুমি জেদ ধরে বসে রইলে। কয়েকদিনে অনানের জোরেই তুমিতে এসেছে আফিফ। আগে একটু সংকোচ হতো, তবে এখন হয় না। রান্নাঘর থেকে ছেলে মেয়ে দুটোর কথোপকথন শুনেছেন কামিনী বেগম। তুমি সম্বোধন শুনে চোখ কেমন চিকচিক করে উঠল। অনন এবার সিরিয়াস ভঙ্গিমায় বলল, তোমাকে একটা সত্যি কথা বলি আফিফ, তোমাকে চোখে চোখে রাখতে আমাকে কেউ বলেনি, আর না কেউ তোমাকে সন্দেহ করেছিল। আমি চেয়েছিলাম তুমি পাহাড়ের আড়ালে কি কি হয় হতে পারে সবটা দেখো, আর ব্যবস্থা একটা নাও। তাই মিথ্যেগুলো বলে তোমার মনে সন্দেহের সৃষ্টি করেছি। কিন্তু আফিফ ব্যাপারটা এতটা স্বাভাবিকভাবে নিল যে অনার নিজেই অবাক হলো। সে ভেবেছিল চমকে যাবে ছেলেটা। আফিফ শান্ত কণ্ঠেই বলল, তুমি কি ভেবেছ আফিফ মুনতাসিরের সাথে একটা মেয়ে আছে, সেটা গাইটি হোক না কেন, তার সম্পর্কে আমি কিছুই জানবো না? ব্যাপারটা আগেই সন্দেহ করেছিলাম, চট করে বিশ্বাস করা আমার ধাতে নেই। তবে আমি অপেক্ষা করেছিলাম তোমার স্বার্থটা কি শোনার জন্য। আমাকেই কেন বা গুটি বানালে? নিশ্চয় চিঠি তুমি দাওনি। হাতের লেখা দেখে চিনে ফেলার ক্ষমতা আমার আছে। হোটেলের রেজিস্ট্রেশনের খাতা থেকেই ধরে ফেলেছি অজানা চিঠিদাতাকে। অনন বলল, কে সে? আফিফ বলল, তুমি আমার সন্দেহের বাইরে নও। তাহলে ভাবলে কি করে যে তোমাকে বলবো? অনন বলল, আইসি। ভেবেছিলাম আফিফ মুনতাসির লোকটা বেশ ধূর্ত হবে, তবে এখন মনে হচ্ছে লেভেল ছাড়িয়ে গেছে। আমার উদ্দেশ্য একটাই, অনল মাহমুদের মৃত্যু। তাছাড়া বর্তমানে আমি কিছুই চাই না। কথাটা বলেই কেমন ভঙ্গিমায় হাসলো। আফিফের ঠিক সুবিধার লাগলো না। কিছু বলবে ঠিক তখনই ঝনঝন শব্দ ভেসে এলো। পাশে তাকালো আফিফ। কামিনী বেগম শরবত নিয়ে এসেছিলেন, তা এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। হাঁপানি রোগীর মতো ছটফট করছেন তিনি। আফিফ বিচলিত হয়ে দৌড়ে এগিয়ে গেল, ধরে চেয়ারে বসিয়ে দিয়ে বিচলিত কণ্ঠে বলল, মা, কি হয়েছে? এমন করছো কেন? খারাপ লাগছে? মাথা ঘুরাচ্ছে? কিছু তো বলো আম্মা। কামিনী বেগম কিছুই বলতে পারলেন না। গলা দিয়ে কেবল অস্পষ্ট হিস হিস কণ্ঠ বের হলো, ও ও অনল মাহমুদ। মায়ের কথা বুঝতে পেরেই অনানের আশায় বসে থাকা চমৎকারটা ঘটে গেল। চমকে উঠল আফিফ। মায়ের মুখে অনল মাহমুদের নাম শুনে তার খানিক দিশাহারা লাগছে। স্মৃতি যে আনন্দ ঘন নয়, মায়ের রিয়াকশনই বলে দিচ্ছে। তাহলে কি ঘটেছে মায়ের সাথে? অনল মাহমুদ কি করে জড়িত? এর উত্তর যে শুধুমাত্র কামিনী বেগমই দিতে পারবে। সন্ধ্যা প্রকৃতিতে রক্তিম আভা ছড়িয়েছে। লজ্জারাঙা প্রকৃতি অদ্ভুত মোহনীয়তা নিয়ে ধরা দিয়েছে। সেই সময় আদিল কিছুটা বিতৃষ্ণা নিয়ে সরু গলি ধরে হাঁটছে। ইচ্ছে করেই গাড়ি নিয়ে আসেনি। নিজের গন্তব্যে এসে আকস্মিক দাঁড়িয়ে পড়ল আদিল। দুটো ভ্যান দাঁড়িয়ে আছে, একটাতে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র,
ভ্রু কুচকে এলো তার। বড় বড় পা ফেলে বাড়ির ভিতর ঢুকতেই কুচকানো ভ্রু যুগল সোজা হয়ে এলো। চোখে মুখে ভর করলো অবাকতা। ব্যস্ত হাতে জিনিসপত্র গুছাচ্ছে মীরা। কোথাও যাবে হয়তো। আদিল ঘোরের মাঝে এগিয়ে গেল। মীরা প্রথমে খানিক অবাক হলেও কিছুক্ষণ তাকিয়ে কাজে মন দিল। দুপক্ষই যেন অপরজনের কথা বলার অপেক্ষা করছে। মীরা ছাড়া না পেয়ে আদিল চাপা শ্বাস ফেলল। যে তেজ নিয়ে এসেছিল সে তেজ আর তার নিজের মধ্যেই খুঁজে পাচ্ছে না। প্রশ্নগুলো কেমন হাওয়ায় মিলিয়ে গেছে। আদিল শুধু নিজের মধ্যে একপেক্ষিক ভালোবাসা ও আবেগ খুঁজে পাচ্ছে। গলা ঝেড়ে প্রশ্ন করেই বসলো আদিল, কোথায় যাওয়া হচ্ছে? প্রতি উত্তরে মীরা উত্তর দিল, উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। একটু আগে নিভে যাওয়া রাগটা হঠাৎ যেন ফিরে এলো আদিলের। মীরার বাহু নিজের দিকে ঘুরালো আদিল। অগ্নিদৃষ্টি বর্ষণ করে তাকিয়ে রইল গভীর চোখে। হঠাৎ করেই ব্যাপারটা ঘটে গেল যে আপনার এক নজর দুজনকে দেখে ফোন নিয়ে বাইরে বের হয়ে গেল। এসব নাটক তার পোষায় না। মীরা নিজেকে ছাড়ানোর কোনো রকম চেষ্টাই করলো না, বরং যতটা কঠোর চোখ আদিল মাহমুদের দৃষ্টিতে চক্কর দিতে পারে ততটা কঠোর করে সমান তালে তাকিয়ে রইল। আদিল কিছুটা গর্জে উঠে বলল, আমি শান্ত আছি বলে ভাববেন না পাল্টে গেছি। আদিল মাহমুদের ভয়ঙ্করতা দেখেননি মীরা। আমার ভালোবাসাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। প্রিয় মানুষ বলে এক একটা ভুল সবসময় ক্ষমা করে দেব এমন চুক্তি কখনোই আদিল মাহমুদ করেননি। মীরাও নিজের ভুল হাতড়ে হাতড়ে খুঁজে পেল না, বরং যত ভুল তত পাপ আদিল মাহমুদের নামের পাশেই জল করছে। কিন্তু তবুও সে চট করে আদিল মাহমুদের ভালোবাসাকে মিথ্যে বলতে পারছে না। যে চোখ কিছুদিন আগেও পড়তে পারতো না, চোখের ভাষা বুঝতে পারতো না, সে চোখের ভাষা আজ তার সামনে খোলামেলা উপস্থিত। শান্ত কণ্ঠে বলল মীরা, আমি আপনাকে ভালোবাসতে বাধ্য করিনি নিশ্চয়ই। এ যেন কাঁটা ঘায়ে নুনের ছিটা। পানি পিপাসার কাতর লোকের মুখ থেকে পানি ধরাতে নিলে যেমন কাতর কণ্ঠে ছটফট করে, আদিলও তেমন ছটপটে ভঙ্গিমায় বলে উঠল, বাধ্য করেছেন আপনি, ভালোবাসতে বাধ্য করেছেন। আগে আমি এগোইনি, আপনি কাছে এসেছিলেন। নির্দয় আদিল মাহমুদের বুকে বসন্তের ফুল আপনি ফুটিয়েছিলেন। অচেনা থেকেও আপনার কাতর ভালোবাসার ডাক আমি প্রত্যাখ্যান করতে পারিনি কাগজে লেখা ভালোবাসাগুলোকে ছিঁড়ে ফেলতে, পুড়িয়ে ফেলতে। আপনার দেয়া শত শত চিঠি আজও আমার মনে কেমন আঁকা। কি করে পারলেন কাছে থেকে দূরে সরে যেতে? কি করে পারলেন শুরুতেই প্রতারণার মতো নির্মম কিছুতে আদিল মাহমুদের নাম ফেলে দিতে? আমি তো ভালোবাসতে চাইনি। যে আদিল মাহমুদের জীবনে নিজে মা বিলং করে না, সে আদিল মাহমুদের জীবনে বাবা ব্যতীত কেউ বিচরণ করতে পারে না, সে আদিল মাহমুদ আপনাকে ভালোবেসেছে। না দেখে না চিনে ভালোবেসেছিল। একটা চিরকুটে আশায় বুকের মেঘ জমিয়ে বসে থাকতো। আর সেই আপনি হারিয়ে গেলেন। একটু একটু করে সুখ পাওয়া মনটাকে ভেঙে গুড়িয়ে দিলেন। কেন করলেন মীরা? জেনে শুনেই এসেছিলেন? কঠোর আদিলকে চিনেই এসেছিলেন? তাহলে কেন এই পরিণতি? কেন আদিল মাহমুদ আজ ছটপট করে? কেন আদিল মাহমুদ আজ ভালোবাসা না পেয়ে জর্জরিত? এই কেনের উত্তর আপনার কাছে আছে? উত্তর চাই আমার, উত্তর চাই মীরা। রক্তিম টলমলে চোখ, না রাগী নয়। এ কেমন একটা ব্যথার ছাপ ফুটে উঠেছে আদিলের মুখে। মীরা তাকিয়ে থাকার সাধ্য হলো না। অন্য কেউ হলে হয়তো এতক্ষণে ঝাঁপিয়ে পড়তো আদিলের বুকে, সব কিছু ভুলে আগলে নিত ছটপটে পুরুষটাকে। অন্য কেউ কেন? আগের মীরা থাকলে হয়তো প্যাঁচ প্যাঁচে কেঁদে আদিলের বুক ভাসিয়ে দিত। মীরা সেসব কিছুই করল না, বরং নিজেকে আদিলের হাতে মুঠোই থেকে ছাড়িয়ে আর একটু কাছে এসে দাঁড়ালো। শান্ত দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমাকে বিয়ে করবেন আদিল? তাল সামলাতে পারল না আদিল। দুপা পিছিয়ে গিয়ে ঝাঁপ করে মাটিতে বসে পড়ল। তার প্রশ্নের জবাবে যে এমন জবাব পাবে সে কি জানতো? আকস্মিক খুশিতে গলা শুকিয়ে আসছে তার। খরার মতো চৌচির হয়েছে বুক। হৃৎস্পন্দন স্বাভাবিক নেই, অস্বাভাবিকভাবে ছুটে চলেছে। সারা শরীরে যেন অদ্ভুত আনন্দের আলোড়ন বয়ে চলছে। আদিল মীরার চোখে চোখ রাখল। মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি। হয়তো জবাবে আশা করছে। আদিল টের পাচ্ছে তার পেছনে বিরাট ষড়যন্ত্রের কথা। সামনে মেয়েটির মাঝে নিজের ধ্বংস দেখতে পাচ্ছে। এগোলেই যে বিপদ। তবু সে চুপচাপ নিজেকে ঠিক করে উঠে দাঁড়ালো। আজ নিজেকে বড্ড লোভী মনে হচ্ছে। ভালোবাসার লোভ তার মনকে অশান্ত করে দিচ্ছে। নিজের বাম হাত এগিয়ে মীরার ডান হাত শক্ত করে আঁকড়ে ধরল আদিল। হাতটা কেমন ঈষৎ কেঁপে শান্ত হয়ে গেল। আদিল শান্ত হয়ে মুচকি হেসে বলল, আপনার ভালোবাসা নামক মৃত্যুতে আদিল মাহমুদ পা বাড়ালো। এমন মৃত্যু সহস্রবার হোক, আমি সহস্রবার জন্মাবো আপনার ভালোবাসায়। আফরা বলল, অনেকদিন মিহির সঙ্গে দেখা হয় না। মিহি হয়তো তার ম্যাডামের সাথে লেগে আছে। রিস্কা টেনে কেবলই চেপে বসেছে আফরা মিহিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।
রিক্সা ঘোরাতে না ঘোরাতেই আকস্মিক কাউকে দ্রুত বেগে বসতে দেখে মৃদু চিৎকার করলো আফরা। অপরিচিত ভেবে গর্জে উঠতে গিয়েও থেমে গেল। একজোড়া চোখ হেসে তাকিয়ে আছে তার দিকে, নরম দৃষ্টি, অদ্ভুত আবেগ মেশানো। আফরা নিজেকে ধাতস্থ করতে সময় নিল না, গম্ভীর কণ্ঠে শুধালো, মিস নোমান, এটা কেমন ভদ্রতা? নোমান বলল, আমাকে ডিপার্টমেন্টের সবাই অভদ্রভাবেই চিনে। সরল জবাব মানতে পারল না আফরা। কটমট করে তাকাতেই নোমান বোকা হাসল, সাফাই গিয়ে বলল, আপনাকে বিব্রত করতে চাইছেন মিস? এতদিন পর হঠাৎ দেখা হয়ে গেল, নিজেকে থামাতে পারিনি তাই।